আমাদের গন্তব্য ঢাকা থেকে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী জেলা। আমরা এবার যে বিষয় নিয়ে অনুসন্ধান করতে যাচ্ছি তা অনেকটাই কঠিন। তার অন্যতম কারণটা হলো এখানে যারা ভুক্তভোগী তারাই অপরাধী, ফলে তাদেরকে ক্যামেরার সামনে আনাটা আমাদের অনেক বড় চ্যালেঞ্জ। সীমান্তবর্তী এই এলাকার নাম ট্যাকেরঘাট। সীমান্তের ওপারটাই ভারতের মেঘালয় রাজ্য। ভাজে ভাজে লুকিয়ে থাকা রহস্যের সন্ধানে এপারের মানুষ চলে যায় ওই পাহাড়গুলোতে। দূর থেকে দেখলে মনে হবে একাধিক ইঁদুরের গর্ত। এই গর্ত খুঁড়তে খুঁড়তে ক্রমশ ভেতরে ঢুকে যায় মানুষগুলো। সেখান থেকে কয়লা তুলে আনে, পুরোটাই অবৈধ পথে, অবৈধভাবে। আমরা এখন ভারতীয় সীমান্তের মধ্যে আছি। এই সীমান্তের এই কাঁটাতারের বেড়া এবং কাঁটাতারের লাইটের পাশ দিয়েই রাতের বেলা হচ্ছে যে কয়লা এবং অন্যান্য চলাচলন করা হয়। রাত বাজে এখন 11টা। এই সময়ের মধ্যে আমরা দেখছি না যে এখানে চোরাকারবারিরা আসছে। তো আমরা কয়েকদিন এখানে অপেক্ষা করব, দেখব যে এখানে হচ্ছে যে কী পরিস্থিতি রয়েছে। সংবাদকর্মী পরিচয় গোপন করে আবারও রওনা হলাম বারেকটিলা হয়ে ট্যাকেরঘাট এলাকায়। গাড়ি চলাচলের রাস্তা শেষ। এবার রওনা হলাম বিকল্প বাহনে। পাহাড়, নদী, টিলা আর নদীতে ছোট ছোট নৌকার অপরূপ দৃশ্য। অপরূপ এসব দৃশ্যের বিপরীতে লুকিয়ে আছে অনেক ভয়ঙ্কর গল্প। বর্ষাকালে নৌপথে এই স্থানের যোগাযোগ ভালো, কিন্তু শুষ্ক মৌসুমে সুনামগঞ্জের সাথে গাড়ির কোনো যোগাযোগই নেই। এই তাহিরপুরে 3টি শুল্ক স্টেশন রয়েছে। যোগাযোগ বিঘ্নের কারণে থমকে যেতে বসেছে এগুলো। পরসরা বাগলিসারাগাঁও ইম্পোর্টটা শুরু হয় 1993 সাল থেকে। তো আমরা খুব কষ্টের সহিত ব্যবসা করি, যেহেতু বাজারজাত করতে গিয়ে আমরা অন্য তামাবিল সুতার গান্ধীর সঙ্গে তাল মিলে ব্যবসা করতে পারি না। আমাদের শুধু রাস্তাঘাটের জন্য। আমাদের ব্যবসার মেইন সিজন হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই 3 মাসে আমাদের সেলটা একটু বেশি হয়, কিন্তু আমরা এই 3 মাসে কয়লা বেচতে পারি না, শুধু রাস্তার জন্য। যোগাযোগের ব্যবস্থা দুর্গম হলেও চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুনামগঞ্জের তাহিরপুর। এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার জীবনের গল্প। সীমান্ত জুড়ে ভারতের পাহাড়, আর সেই পাহাড় ডিঙিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলে কয়লা চোরাচালান। অভিযোগ আছে অস্ত্রও আসে কয়লার আড়ালে। এটাই ওই অঞ্চলের অধিকাংশ মানুষের পেশা। বলা চলে কয়লায় গাঁথা জীবন, যে জীবনের অংশীদার শিশুরাও। একটু এদিক সেদিক হলেই মৃত্যু যেখানে নিশ্চিত, তারপরেও তারা থেমে নেই। জীবিকার সন্ধানে চলে যায় ভারতের ভেতরে থাকা ইঁদুরের গর্তের মতো দেখতে কয়লা খনির ভেতর। সকাল 10টা, তাহিরপুরের বড়ছড়ি এলাকা। টিম 360 ডিগ্রির অবস্থান ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির সামনে। দেখা গেল কয়েকজন শ্রমিক বস্তা মাথায় নিয়ে খুব তাড়াহুড়ো করে কয়লার ডিপোর দিকে এগিয়ে যাচ্ছে। এই ডিপো লাগোয়া শুল্ক স্টেশন বড়ছড়ি। বাজার এখানে টেকেরহাট এই এলাকার মধ্যে আমরা দেখছি কিছু ছেলে পাহাড় থেকে কয়লা নিয়ে আসছে। পাহাড়ের পাদদেশে আমরা অপেক্ষা করছি সকাল থেকেই। ঘড়ির কাঁটা বিকেল 4টা বেজে ছুঁই ছুঁই। খবর আছে ভারত থেকে কিছু চোরাই পণ্য আসবে। কিছুক্ষণ অপেক্ষা করতেই চোখে পড়ল সেই দৃশ্য। কয়েকজনকে পণ্য নিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকতে দেখা গেল। এর মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।
সীমান্তে শিশুদের ব্যবহার করার অন্যতম কারণ হল সীমান্তরক্ষী বাহিনী তাদের প্রতি সহানুভূতিশীল। বড়দের কাছ থেকে চোরাই পণ্য উদ্ধার করা হলেও শিশুদের ছাড় দিতে দেখা যায়। আমরা এই যে এখন দেখছি ভারত থেকে এই যে কয়লা নিয়ে আসা হচ্ছে, এই যে কয়লা নিয়ে এরা যাচ্ছে। এরা হচ্ছে ভাই কত দূর থেকে নিয়ে আসলেন ভাই? উপর থেকে কত টাকা পান আপনারা? এত কষ্ট হয় না এত কিছু জানতে? আবারও কিছুক্ষণ অপেক্ষা দ্বিতীয় একটি দলের জন্য। ঘণ্টাখানেক অপেক্ষার পর সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করল 5 জন। সবার কাঁধে বস্তা। এগুলোতে কি রয়েছে কৌতূহল হলো আমাদের। পিছু নিল টিম 360 ডিগ্রি। এক বস্তা কয়লা কত করে? 600। কোথায় বিক্রি করে? এখন নিয়ে যাবেন দূর? সারা দেড় দিনে দাম। এখানে কতগুলো লোক তাইলে আছে আপনাদের? লোক এটা যে হিসাব নাই যে পারে হই যা। আপনার কত ভিতরে যায়? ভিতরে যাই না, আমরা বেরিয়ে যেতেন। সীমান্ত এলাকা থেকে পৌঁছে গেলাম লাকমা বাজারে। যখন তাদের পিছু নিয়েছি সেই সময় চোরা কারবারিদের একটি গ্রুপ আমাদের চ্যালেঞ্জ করল। সামনে এগুতেও বাধা হয়ে দাঁড়ালো। খানিকক্ষণ জেরা চলল। আমি দেখছি কোথায় এই মাত্র দেখলাম দেখি আপনি যে দুইটা বস্তা গেছে, দুইটা বস্তা ওই দেখে আমরা ফলো করতে মোবাইলটা চেক করা যাবে না? দরকার নেই। না আমি দেখতেছি কিভাবে আসে এটা। এই চোরা কারবারি গ্রুপটির নেতৃত্বে রয়েছে রুবেল। তার ভাই গত বছর কিন্তু আমি একসাথে কাজ করছি, আমার খুব ক্লোজ আছে। এই কয়লার গত ভিতরে মারা গেছে। ভিতরে আপনারা ঢুকেন? হ্যাঁ, ভিতরে কয়লার ভিতরে ঢুকেন। প্রায় ম্যাক্সিমাম 200 ফুট 300 ফুট 500 ফুট ভিতরে। তখনও পর্যন্ত আমরা আমাদের নিজেদের পরিচয় গোপন রেখেছি। পর্যটক পরিচয়ে ঘুরছি পুরো তাহিরপুর এলাকা, কারণ পরিচয় জেনে গেলে বিপদ। আর এই ভয়ঙ্কর পরিস্থিতির ভেতরে থেকে গোপনে সংগ্রহ করতে হয়েছে অনেক ছবি, অনেক তথ্য। সে সব কিছু দেখাবো আপনাদের, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সীমান্তে চোরাচালানিদের কারণে একের পর এক যুবক মৃত্যুবরণ করছে ভারতের কয়লার গুহায়। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে বেকার যুবকদের টাকার লোভ দেখিয়ে এসব গুহায় পাঠিয়ে দিচ্ছে একটি চক্র। বিরুদ্ধে কথা বললেই মৃত্যু। এমন ভয়ঙ্কর সীমান্তে পরতে পরতে যেন মৃত্যুর ফাঁদ পাতা। তাহিরপুরের বড়ছড়া শুল্ক স্টেশনের পার্শ্ববর্তী এলাকা। ভোর 5টা। শত শত ট্রাক কয়লা ও পাথর নিয়ে বেরিয়ে যাচ্ছে গন্তব্যে। আমদানির কয়লা ও পাথরের গদি। এইখান থেকে আমদানিকৃত পণ্য পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে। সীমান্তের অবৈধ পথে আসা কয়লাগুলো আবার জমা হয় এই ডিপোতেই। কোনটা বৈধ আর কোনটা অবৈধ কয়লা তা বোঝার উপায় নেই। আমরা এখন টেকের ঘাটে আছি। পাহাড় থেকে কয়লা নিয়ে এই ডিপোতে জমা করা হয় এবং ডিপো থেকে ট্রাকগুলো চলে যায় ঢাকায় এবং হচ্ছে বিভিন্ন জায়গায়। এই অবৈধ কয়লাগুলো দিনের বেলা হয়ে যায় বৈধ কয়লা। আমরা এখানে পরিচয় গোপন করে এই এলাকাতে আমরা অবস্থান করছি, কারণ এখানে আশেপাশে যত মানুষজন আছে সবাই এই স্মাগলিংয়ের সাথে জড়িত এবং সবাই কয়লার গলি রয়েছে। এখানে কথা বলার চেষ্টা করছি, কেউ যারা কয়লা সংগ্রহ করে তারা কেউ কথা বলতে চান না। টিম 360 ডিগ্রি আসার খবরে সতর্ক পুরো তাহিরপুরের চোরাকারবারীরা। এজন্য কয়লা বহনকারীরা রুট পরিবর্তন করে ভিন্ন পথ বেছে নিয়েছে। গদিতে চোরাই কয়লা নিচ্ছে বিলের ওপাশটায়। ট্যাকেরঘাট সীমান্তে কয়েক শত ক্যারিয়ার বা বহনকারী রয়েছে, যারা ভারত থেকে কয়লা আনে। তাদের সাথে কথা বলতে চাই।
এই ভোরে যারা সীমান্ত থেকে কয়লা এনেছেন তাদের সাথে। এগুলা কি যাচ্ছে সকালে সকালে এগুলা কি যায় এই যে যাচ্ছে যে কয়লা কোথায় যায় বাজারে তোমরা কই থেকে আনলা কয়লা আমরা বাড়ি থেকে কই থেকে আনলা পাহাড় কয় বস্তা আনছো একটাই হ্যাঁ আনছি 2-3টা আনছি আর জ্বালাইছি 2-3টা কত করে আপনাদের দেয় কয়লা আনতে 500 এরকম আপনারা কতগুলো ফ্যামিলি আছেন আনার কয়লা আনেন যে বেশি যায় না কাম হয়েছে কাম চলছে যে লরি কাম ওইটার লাগছে ও ওই যে যতগুলো লরি কাজ করে না সবাই তো জুতা সবার না সবাই আমি কালকে থেকে দেখতেছি যে যারা যারা কয়লা আনতেছেন আপনারা সবাই এগুলো জুতা আনতেছেন না না যারা ওই যে কয়লা কাম করতেছে না ওই যে গাড়ি বয়া সব এইটা জুতা ও হ্যাঁ 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 ওইটা বলি এই জুতা কি ইন্ডিয়ান জুতা না না বাংলাদেশি এই জুতা বাংলাদেশে দেখি নাই তো সারা রাত কয় বস্তা করে আনলেন এখানে মহাজন কয়জন আছে মহাজন ডিপো আছে কয়টা ডিপো অনেক মানুষ হবে কয়জন আছে 20-30 জন মানুষ হবে 30 জন আপনারা ওইটাতে নিয়ে যান না ওই পাশে যে একটা আছে অনেক ভিতরে ওইটা যান না না এইটাই এখানে আপনার বিজেপি নিশ্চয় হ্যাঁ এখানে আমরা বিজেপি ধরে বসতে না না এইটা না আমি বলছি এরপরে আরেকটা আছে না ডিপো ওইটাতে যান না ডিপোতে যাও যে আপনার বিজেপি বসতে ধরে লাভ না ও ঘুরে যাও না আপনার গাড়া হয়ে ঠিক আছে ভিডিও করে দেন যান দিয়ে আমরা একটা বস্তা আনতে আপনারা বুঝাই ওইটা কালকে কাম করে দিছি তো আমরা কাম করে দিয়ে তোরা কর যা মাটির তলে জিনিস রয়েছে কোন দাম নাই বুঝলেন এটা তো আর যে অস্ত্র না যে অস্ত্র বা বোমা বা মদ এটা তো না। তারা এগুলোকে অন্যায় মনে করে না। ফলাফল ভয়াবহ জেনেও প্রতিদিন ঝুঁকি নিয়ে ভারতের মেঘালয় থেকে কয়লাসহ বিভিন্ন অবৈধ পণ্য নিয়ে আসেন তারা। কেউই কথা বলতে চান না সিন্ডিকেটের বিরুদ্ধে। এই বহনকারীরা আবার ভারতের কয়লা খাদান অর্থাৎ কয়লার খনিতে কাজ করে। কি পরিণতি হয় এই ঝুঁকির কাজে তা দেখাতে চাই। এর মধ্যে আমরা কয়লা খনিতে দুর্ঘটনার শিকার একজন শ্রমিকের সন্ধান পাই। নাম রমজান। তিনি 2 সন্তানের জনক। অন্ধকার নেমে এসেছে রমজানের জীবনে। এখন যে আপনার কোমর ভাঙছে এখন আপনি চলতেছেন কেমনে একটু কষ্ট করে চলতেছি মানুষের কিছু সহযোগিতা করতেছে তাই তা আমার তো আর বড় ভাই পায়ও নাই আর গার্জেনও বড় নাই তো আমার কত দূর গেছিলেন প্রায় ভালো দূরে রাজ্যে দুই পাহাড়ে আরো সামনে কত কিলো যাইতে হয় হাটে তো ভালোই তো 1 কিলো হয়ে যাবে ভিতরে না ভিতরে 1 কিলো তো তাই ভিতরে ঢুকেন কিভাবে ঢুকেন ভিতরে তো এই তো আপায় যায় ঢুকি আপায় যায় ঢুকি 8 থেকে 10 কিলো এই যে কয়লা আনতাম গেলাম আমার হঠাৎ করে পাথরে চাপ মারলো চাপ তারপর তো আমি অনেকক্ষণ ছিলাম কষ্টে ধরতে পারি না এইভাবে স্থিতে পড়ছি ধরতে পারি না তো চিটাতে পরে যে আমার লোকেরা ধরে একজনে পাথর আনিয়ে দিয়েছে আরেকজনে পেট পাথরে টাইটে ধরে পার করছে। এখন কি নিজে নিজে চলতে পারেন? জি না আমি তো উঠতে পারি না এই যে বসে উঠবার শক্তি আমার নাই ওই যে বসা আমার উঠলে আমার 2 জন লাগে ধরলে যে বড় বড় ইনো বই যেইভাবে বইছে এর বই আগা মতো সব কিছু করুন লাগবে। এখন দেখার কেউ নেই। অল্প কিছু লাভের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন। এ তো গেল আহত পরিবারের গল্প। তথ্য বলছে জানুয়ারি 2024 থেকে জানুয়ারি 2025 পর্যন্ত মোট 10 জন সীমান্তবর্তী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন, আহত হয়েছেন শতাধিক। এর মধ্যে 7 জন কয়লা খনিতে ঝুঁকিপূর্ণ গর্তে মাটি চাপা পড়ে মারা যান। অনুপ্রবেশকালে বিএসএফের গুলি, খাসিয়াদের মারধর, কয়লা সংগ্রহ করতে গিয়ে ঝুঁকিপূর্ণ গর্তে মাটি চাপা, চোরাই পণ্য সংগ্রহে অসুস্থ হয়ে ভারতে মৃত্যুবরণ করেন। উত্তর লাকমা গ্রামের রজব আলী নামে একজন মৃত্যুবরণ করেছেন কয়লা খনিতে। একই গ্রামের বাসিন্দা লোকমান, তিনি কি শুনেছেন? কয়লা আনতে যে মারা গেছে কেউ? ইন্ডিয়া মারা গেছে 3-4 দিন আগে। কোথায় এটা? এইদিকে মারা গেছে না ওই বাড়িতে একটা লোক মারা গেছে। কোন বাড়ি? কতদিন আগে? কোন ঘর? সেই রজব আলীর বাড়িতে টিম 360 ডিগ্রি। কেমনে মারা গেছে?
যে মানে গরু আনতে গেছিল, পরে আপনার গরু দড়ি পেঁচকায়া স্টক করছে, দড়ি পেঁচকায়া পরে গর্তর মাঝে পড়িয়া আঘাত পেয়েছে আর কি, মারা গেছে। ওনার ফ্যামিলি কেউ নেই? আছে। একটু বলুক দিই। আসেন। থানা কি বলছে? কেন ডিস্টার্ব করে, হয়রানি করে? কয়লা খনিতে মৃত্যুর বিষয়টি জানতেই স্বজনরা উত্তেজিত হয়ে গেল। ভারতের কয়লা খনিতে গিয়ে অনেক যুবকের করুণ মৃত্যু হয়েছে। কারো লাশ এসেছে, আবার কারো লাশ আনতে পারেননি স্বজনরা। তবে অবাক হলেও সত্যি যে কেউ স্বীকার করে না এরা কিভাবে মারা গেছেন। কার ভয়ে মৃত্যুর কথাও অস্বীকার করে এখানকার বাসিন্দারা। আমরা জানতে চাই সেটা। ফিরব আরও একটা বিরতি নিয়ে। ভারত থেকে এক বস্তা কয়লা দেশে আনতে পারলেই 400 টাকা। এক একজন আনেন কয়েক বস্তা কয়লা। অবৈধ পথে এসব কয়লা আনলেও এপারে এসে সব বৈধ হয়ে যায় চোখের পলকে। সুপ্রিয় দর্শক, এবার আমরা নিহত এক শ্রমিকের বাড়িতে যাব, জানতে চাইব কিভাবে মারা গেলেন তিনি। আবুল হাসান উত্তর শ্রীপুর কলগাঁও গ্রামের বাসিন্দা। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে 15 সেপ্টেম্বর 2024 তারিখ 10 থেকে 12 জনের একটি গ্রুপ চোরাই পথে কয়লা আনতে যান ভারতের মেঘালয়ে। সেই সময় অন্যরা বের হতে পারলেও মারা যান আবুল হাসান। দুই সন্তানকে রেখেই দুনিয়া ছাড়েন আবুল হাসান। এটা কে? আব্বা। তাই? তোমার আব্বু কই? তার স্ত্রীর নাম পারুল বেগম। সেদিনের ঘটনা শোনা যাক তার মুখেই। ফজর আজানের সময় গেছে, আজান দিতেছে আর গায়া ভাত দিয়ে দিছি, কাগজ বান্ধা ভাত দিয়ে গেছে। মরা লাশ খবর শুনছি, করতাম কান্দাই বাচ্চা নেই। মাটি হয়েছে? মাটি তো গুরুস্থান হয়ে দিচ্ছে। এই গুরুস্থান? জি। বলে ওই না মা কিছু চাল ডাল দিয়ে এটা দিয়ে আর কি কোনো মতে খালি দিনটা যায়। খুব অসহায়, সংসার চালানো কঠিন হয়ে পড়েছে পারুলের। এই পরিবারটা এখন দেখবে কে? দেশের ভেতরে কম উপার্জনের কোনো কাজ করলে হয়তো বেঁচে থাকতেন, বাবা হারা হতে হতো না সন্তানগুলোকে। আমাদের অনুসন্ধান বলছে ভারতের মেঘালয়ে কয়লার সাথে সম্পর্ক কমবেশি 40 বছরের। 1979 সালে মেঘালয়ের কয়লা খনি থেকে 40,000 টন কয়লা উৎপাদন হতো। 2014 সালে তা এখন 60,000-এ গিয়ে পৌঁছে। 2014 সালে ভারতের গ্রিন ট্রাইব্যুনাল খনিগুলো বন্ধ করে দেয়। এখন চলছে অবৈধভাবে। এই কারণে ভারতের শ্রমিকদের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের চাহিদা বেশি। All these mines are very, very fragile because of unscientific methods, and laborers are still being brought from across the border of Bangladesh and Nepal, and many of them are coming with the lucrative offers with the aspiration that they'll be earning more money, not realizing the risk factor that goes unreported of many dead bodies that has taken place. And unscientific mining has made a impact where people's lives are at risk, and our intervention to campaign and continue with the intervention to go to the Supreme Court has merged that it is important that this mine has to be scientific in nature. ভারতের মেঘালয়ে অ্যান্ডারসন, ডন মেজার ও খাসিয়াদের ব্যক্তিগত খনি রয়েছে। দুই ধাপে বাংলাদেশিরা কাজ করেন। প্রথমত সুনামগঞ্জের সীমান্ত এলাকার কিছু মানুষ খনিগুলোতে কাজ করে। দ্বিতীয় ধাপে এই শ্রমিকরাই অবৈধ পথে দেশে নিয়ে আসে কয়লাগুলো। শুল্ক ফাঁকি দিয়ে চোরাইভাবে বিক্রি হয়। এতে শুল্ক বঞ্চিত হচ্ছে বাংলাদেশ, আর দামের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন
বৈধ আমদানিকারকরা। আমাদের 3টা শুল্ক স্টেশন তাহিরপুর উপজেলার একটি ইউনিয়নে উত্তর শ্রীপুর ইউনিয়ন, যেমন বর্ষরা, সারাগাঁও, বাগলি, 3টা স্টেশনের এফেক্ট করতেছে। যদি অবৈধ পথে আসা কয়লাটা বন্ধ হয়ে যায়, আমাদের কয়লাটা মোটামুটি আমরা একটা ভালো দামে আমরা বিক্রি করতে পারবো। একই গদিতেই থাকছে বৈধ ও অবৈধ কয়লা। ট্যাকেরহাট কয়লা ডিপো। খনি থেকে সংগ্রহ করা কয়লা নিয়ে জমা করা হয় এখানেই। চোরাই কয়লার ডিপোগুলোর দিকেই নজর আমাদের। ঢুকতেই মুনির ও আহমদ আলীর ব্যবসা প্রতিষ্ঠান। কারো দেখা মিলল না, পুরো গদি খালি করে ফেলেছেন, দরজায় ঝুলছে তালা। এটি হচ্ছে মুনির, আহমদ আলী, আক্কাস আলী, কয়েকজনের জয়েন্ট এই কয়লার গদিটি। এখানে তারা হচ্ছে বিভিন্ন সময় আড্ডা দেয়, আমরা ওখানে যে চেয়ারগুলো দেখছি, এবং এখানে তারা আড্ডা দেয় এবং তারা সারা রাত এখান থেকে কয়লা নিয়ে এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়েছে, যেগুলো আমরা রাতে দেখেছি। এর মধ্যে হচ্ছে যে কয়লার কিছু চিহ্ন এখানে দেখা যাচ্ছে। এখানে দেখানো হচ্ছে যে পাথর আনা হয়েছে, কিন্তু তার আড়ালে তারা হচ্ছে যে চোরাই কয়লার ব্যবসা করে। আরও একটি প্রতিষ্ঠানে আমরা টিম 360 ডিগ্রির উপস্থিতিতে পরিচয় গোপন করলেন কয়লা ব্যবসায়ী। এখানে কেউ কথাই বলতে চান না। ভাই, ইম্পোর্ট কত করে করছেন এগুলো? এগুলো কি ইম্পোর্টের মাল নাকি? হ্যাঁ, বস্তা কত করে? এটা বলতে পারবো না, এটা আমরা টেস্ট করি না। হ্যাঁ, আরও একটি প্রতিষ্ঠানে যাব, তার আগে একটি ভিডিও দেখে আসি। গোপন ক্যামেরায় ধরা পড়ে দুজন মহিলা পাহাড় থেকে চোরাই কয়লা সংগ্রহ করে আনোয়ারের প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছেন। সেই আনোয়ারের প্রতিষ্ঠানে টিম 360 ডিগ্রি। আমি আনোয়ার। আনোয়ার, আপনার সাথে দেখা যাচ্ছে? মনে হয় না। ও, আপনারা কি কয়লা আনেন? না ভাই, আমরা কয়লা আনি না। তাহলে এই মাঝে মাঝে দুলে কয়লা কিনি আর কি। ও, কয়লা কিনেন? কই থেকে? বর্ডার ক্রসে কয়লা আর কি। বর্ডার ক্রসে কয়লা? ও, আমি বলছি আপনাদের মনে হয় এলসির কয়লা। না, এলচির কয়লা হলো ওইগুলো। আপনারা কি সাংবাদিক? নেন ইন্টারভিউ নেন। হ্যাঁ, আমি যমুনা টিভিতে আছি। আপনারা হচ্ছে যে আপনার যে এখানে কয়লাগুলো আছে, এগুলো কিসের কয়লা? জিয়াগুলো সব এলসি। এলসি? জি ভাই। ও আচ্ছা আচ্ছা। মানে আমাদের যে পাথর দেখেন। আপনারা এগুলো কিনেন কত করে বস্তা? ভাই বস্তা না, এগুলো আপনার গাড়ি। আচ্ছা। আপনার উপরে এলসি করলে আপনার ওই যে আরএস আছে না, যারা হচ্ছে যে ইন্ডিয়ান কয়লা নিয়ে আসে ওরা কত করে বস্তা? ওরা এটা বলতে পারবো না ভাই। তাই? একটু আগে তো বললেন। না না, এটা আমি অ্যাকচুয়ালি আমি এগুলোর সাথে জড়িত না, হচ্ছেন না। এক ডিপোতে বৈধ আর অবৈধ কয়লা। আমদানি করা কয়লা থাকলে চোরাই কয়লা কিভাবে চিনবেন? এ বিষয়টি নিয়ে তাহিরপুর কয়লা আমদানি গ্রুপের কার্যালয়ে টিম 360 ডিগ্রি। সেখানে পাওয়া গেল না কাউকে। চোরাই কয়লা যে আসে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যে তারা ব্যবসায়ীরা কোনো বিব্রত বোধ করেন কিনা এবং তাদের কোনো সমস্যা হয় কিনা এই বিষয়গুলো জানার জন্য তাদের কাছে এসেছিলাম। কিন্তু এই তাহিরপুর কয়লা আমদানি গ্রুপ এই অফিসে এখন কাউকে আমরা পাচ্ছি না। এবার গন্তব্য সিলেটের উদ্দেশ্যে। আমাদের ব্যবসায়ীরা কেউ যদি ওই মালটা খরিদ করে, আমরা তার এগেনস্টে ব্যবস্থা নেই। আমি আমার অ্যাসোসিয়েশনের লোকের বাইরে কারোর সাথে ব্যবস্থা নিতে পারবো না। আজকে সে ধরেন বাইরে একটা লোক এই অবৈধ ঘটনার সাথে জড়িত, আমি এইটা পুলিশকে ইনফর্ম করতে পারবো, বিডিআরকে ইনফর্ম করতে পারবো, বাট আমি সরাসরি যাইয়া ওইখানে ইনভলভ করতে পারবো না, কারণ ওরা আমাদের থেকে অনেক শক্তিশালী। আমরা আইন মান্য করি আর ওরা আইন ভঙ্গ করে। ভারতের মেঘালয় পাহাড়। একটি সূত্র থেকে খবর পাই এই ভারতীয় পাহাড় থেকে কয়লা সংগ্রহ করে বাংলাদেশিরা। আমরা সিদ্ধান্ত নিলাম এই পাহাড়ে ঢুকব।
একটু এগোতেই জঙ্গলের দেখা মিলল। এই গর্তগুলো দিয়ে হচ্ছে কয়লা আনা হয়। আরও একটি কয়লা সংগ্রহের পথে টিম 360 ডিগ্রি। খানিকটা পথ হেঁটে সামনে এগোতেই দেখা মিলল কয়লা খনির প্রবেশ মুখ। আমরা এখন ইন্ডিয়ার ভিতরে কিন্তু গর্ত দিয়ে মানুষ চলে যায়, এর ভিতর থেকে হচ্ছে যে কয়লা এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে এবং তারা বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে আসে। এই যে আমরা ভারতের ভিতরে এটা হচ্ছে যে কয়লা এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে এবং বাংলাদেশ থেকে আবার কিছু জিনিসও চলতেছে যায় বিক্রি করে। এই ভিতর দিয়ে কয়লার খনিতে যাওয়া যায়। এখান থেকেই সংগ্রহ করে স্থানীয় টেকেরহাট ডিপোতে সরবরাহ করা হয় অবৈধ কয়লা। এটার মধ্যে কি আনছেন? ও, এই মরণ ফাঁদগুলোতে প্রতি বছর মৃত্যুবরণ করেন স্থানীয়রা। সীমান্তে এত মৃত্যুর এবং চোরা কারবারিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কিছু সীমান্তবর্তী এলাকার দরিদ্র মানুষ অনেক আগে থেকেই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারার কারণে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতের অভ্যন্তরের কয়লা খনি হতে কয়লা সংগ্রহ করে আসছে। বিজিবি সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেন কেউ অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। সীমান্তবর্তী এলাকার মানুষদেরকে সচেতন করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন জীবিকা নির্বাহের উপকরণ যেমন মাছ ধরার উপকরণ বিতরণ করা হচ্ছে, মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। তো আমরা আশাবাদী খুব দ্রুত এই সমস্যার নিরসন সম্ভব হবে। জীবন ঝুঁকির মধ্যে রেখে জীবিকার সন্ধান চালায় এখানকার বাসিন্দারা। সেই শ্রমিকরা আদতে এই অবৈধ পথে কয়লা আনাকে অবৈধ মনে করেই না, মনে করে না তারা অন্যায় করছে। আর তাই মৃত্যু নিশ্চিত জেনেও তাহিরপুরবাসী কয়লার সন্ধানে ছুটে যান ভারতের অন্ধকার গুহায়। তবে জীবিকার বিকল্প ব্যবস্থা না করে জীবন রক্ষা করা কঠিন, থামানো কঠিন এসব কয়লা চোরা কারবারিদের। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ তথ্য থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।